ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা কেরানীগঞ্জের আটি বলে। এখানে আপনারা একটা খামার দেখছেন। এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে এসে এই খামার তৈরি করেছেন। তো আজ আমরা আপনাদেরকে এই খামার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমরা এখন কথা বলবো এই খামারের যিনি উদ্যোক্তা তার সাথে। চলুন ভিউয়ার্স, আমরা শুনে আসি। আসুন আমরা কথা বলি এই খামারের সফল উদ্যোক্তা জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্বপন ভাইয়ের সাথে। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো মালয়েশিয়ায় গেছিলেন? আমি মালয়েশিয়াতে ছিলাম, রাশিয়াতে ছিলাম দীর্ঘদিন, তারপর চায়নাতে ছিলাম, হংকংয়ে ছিলাম, তারপরে দেশে এসে 2009 সালে আপনার এই খামারটা খামারের পরিকল্পনা কি আপনি বিদেশে বসেই তৈরি করছেন? বিদেশে থেকেই চিন্তা ভাবনা করছি যে দেশে তো ভয় পাইতাম আগে যে দেশে যায় কি কাজ করব, কি করব, ব্যবসা বাণিজ্য এই ভয় পাইতাম। আসলে দেখলাম যে দেশে এসে আপনার ব্যবসা করতে গেলে অনেক ব্যবসায়ী আছে, তার মধ্যে এই অন্যতম ব্যবসা যেন প্রাণী নিয়ে খেলা। আচ্ছা, এটার অনেক মজাই আলাদা। হ্যাঁ, আপনি গরুরে ভালো খাবার দিবেন, সে আপনারে ভালো দুধ দিবে। যেমন মানুষের সাথে অনেক ধোকা দেয়, কিন্তু পশু পাখি, গরু, ছাগল এগুলি কোনো সময়ই আপনারে ধোকা দেয়। আচ্ছা, কোনো সময় বেইমানি বাটপারি করে না। ভালো খাবার দিলে সে আপনার ভালো দুধ দিবে 100%। আচ্ছা, আপনি এই প্ল্যানটা কোথায় নিয়েছিলেন? আপনি তো পৃথিবীর অনেক দেশ ঘুরছেন। এটা আমি মালয়েশিয়া থেকে দেখার পরই মূলত আমার মানে ওইখান থেকে শখ জাগছে যে আমি এটা কোনো সময় দেশে গেলে এটা করব। হ্যাঁ, তারপর কত সালে এটা আসে করলেন? আমি এটা উদ্বোধন করছি, প্রথম করছি 2009 সালে পোলট্রি দিয়ে। আচ্ছা, পোলট্রি দিয়ে করার পরে পোলট্রিটা আপনার এই অনেক কষ্ট, প্লাস আমার ওইটাতে মানুষের অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, অ্যাজমা, ওইটার থেকে আপনার ডাস্ট অ্যালার্জি হয়। তারপরে আমি ওইটা বাদ দিয়ে তারপরে আমি করছি আপনার এই গরু। কত সাল? আমি 2009-এর লাস্টের দিকে আমি পোলট্রি করার পর 2টা শেড উঠাইছি। উঠার পরে দেখছি যে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে যাই। তারপরে আমি ওইটা ছাইড়া আমি একটা গরু কিনছি। ওই একটা গরু কিনে ওই গরুটারে পাইলা দেখছি যে 1 বছরের ভিতরে তার কীরকম রোগ বালাই, কী ধরনের দেখা দেয়, কীরকম সমস্যা দেখার পরে তারপরে মনে করেন আমি আস্তে আস্তে 1টা 2টা আবার 2টা গরু হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, আবার 2টা গরু কিনছি, আবার 2টা প্রেগনেন্ট হয়েছে, আবার কিনছি। এভাবে আস্তে আস্তে বাড়াইতে মনে করেন আমি 100-র উপরে ছিল, আমার 113টা গাভী ছিল। আচ্ছা, তখন আমার বাইরা সবাই বাইরে থাকতো, পুরা বাপের জায়গা, পুরা খালি জায়গা। আমি অনেক বড় শেড বানাইছি। এখন বাইরা বিদেশ থেকে চলে আসছে দেশে। আর যার জায়গা বুঝাই দিতে যায় আমার জায়গা একদম অল্প জায়গার কারণে আমার ওইখানে বাড়ি করতেছি আপনার 2500 স্কোয়ার ফিটের একটা বাসা। তো এই কারণে বিল্ডিং করার কারণে জায়গাটা আর একটু ছোট হয়ে গেছে। আমার এইখানে মনে করেন এখন বর্তমানে 4-5 কাঠা জায়গা আছে। আচ্ছা, 4-5 কাঠার মধ্যে এইটুকের ভিতরে আপনার 40-45টা গরু পালা যায়। তো যারাই গরু পালবেন, 1 নাম্বার হলো আপনার যদি জায়গা থাকে প্রচুর পরিমাণে তাইলে করতে পারেন। আর খালের পাশে যদি খামার করেন তাইলে সবচেয়ে বেস্ট। তার কারণ আপনি গোসলের পানি খালে নামাই দিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার গরুর গোবরটা ধুয়ে দিলে খালে চলে যাবে। আচ্ছা, আর যদি মনে করেন আপনি 1 বিঘার উপরে একটা খামার করলেন, 1/2 বিঘারে গর্ত করলেন, 1/2 বিঘারে ভিটি বানাইলেন, ওই প্রতিদিন মনে করেন 100 গরু যদি থাকে আপনার প্রতি মাসে 300 থেকে 400 বস্তা খাবার, প্লাস কয়েক হাজার টন ঘাস, এগুলা খাওয়ার পরে গরু যখন পায়খানা করে তখন এই গোবরটা তো ওই গর্তের ভিতরে যায়, খুব তাড়াতাড়ি গর্তটা ভরট হয়ে যাবে। তো পরে যখন গর্ত ভরট হয়ে যাবে তখন ওই যে পানিটা অন্যের জমিনে গেলে আপনার অবজেকশন দেবে যে বলে ভাই আপনার খামারের পানি আসতেছে আমার এখানে, আমার ফসল নষ্ট হয়ে যেতেছে বা দুর্গন্ধ আসতেছে বা মশা মাছি আছে, অবজেকশন দিবে। তবে খালের পাশে আপনার সবচেয়ে বেস্ট হলো যে খামার করলে যে কোনো বড় জলাশয় বা পুকুর বা নদী ওইটার পাশে করলে সবচেয়ে বেস্ট।
বা 200 গজ দূরে হইলেও সমস্যা নাই, যে একটা 8 ইঞ্চি পাইপ দিয়ে আপনি নামায় দিলেন, ড্রেনটা চলে পানিটা চলে গেল আপনার খালে। এটা হলো আপনার 1 নম্বর। 2 নম্বর হলো যদি ঘাসের কোনো জায়গা, ঘাসের চাষ করার মতো কোনো জমি থাকে তাহলে বেস্ট। শুধু কুড়া ভুসির উপরে ডিপেন্ড করলে আপনি গরু পালতে পারবেন না, তার কারণ কুড়া ভুসির অনেক দাম। আর আরেকটা জিনিস হলো যে যে এলাকায় খামার করবেন ওই এলাকার দুধের প্রাইস সম্বন্ধে আপনি আগে জানতে হবে যে 1 কেজি দুধ আমি কত টাকায় সেল করতে পারবো। যদি 60 টাকার নিচে আপনার কোনো দুধের কেজি হয় তাহলে ওই এলাকায় যেই খামার করুক সে খামার বেশি দিন টিকায় রাখতে পারবেন। মানে এটা ডেইরি খামারের বিষয়। ডেইরি খামারের বেলায় ওই যে এলাকায় আপনার দুধের প্রাইস কম ওই এলাকায় আপনারা মাংসের খামার করতে পারেন, মানে ষাঁড় গরু। হ্যাঁ, মোটা তাজা করেন। জি, মনে করেন একটা বাচ্চা 12 বা 14 হাজার টাকায় কিনলেন, কেনার পরে ওরে বাসায় এনে একটা কিরমিরি ট্যাবলেট খাওয়াই দিলেন, এরপর একটা ভিটামিন ইনজেকশন দিয়ে দিলেন, দেওয়ার পরে ওই বাচ্চাটা 3 মাসের মধ্যে অটোমেটিকলি তার গ্রোথ চলে আসবে। তো ওই মাংসের বেলায়ও যে করবেন তাদের 3টা স্টেপে করতে হবে। এক স্টেপে হইলো যে 15 থেকে 18 হাজারের মধ্যে কিনবেন 10টা, 40 থেকে 50 হাজারের মধ্যে কিনবেন 5টা, আর 80 থেকে 90 হাজার টাকার মধ্যে কিনবেন 5টা। পারলে আপনি মনে করেন যেমন আমরা দুধের খামার, প্রতিদিন দুধ বিক্রি করতেছি, টাকা আসতেছে, ওই টাকা আমরা গাভীরে খাওয়াইতেছি। আর আপনি যখন মাংসের বিজনেসটা করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন টাকা আসবে না। আচ্ছা, প্রতিদিন টাকা আসবে না, ঠিক আছে? তাইলে আপনার নিজস্ব টাকা যত টাকা খামার করবেন, এলা 6 মাস পালেন, 3 মাস পালেন, যদি প্রতি মাসে আপনার 1 লক্ষ টাকা করে খাবার খরচ যায়, বা কর্মচারী, কারেন্ট বিল, অনেক খরচ আছে না, খাবারের ওষুধপত্র, মনে করেন যে খরচটা আপনার ব্যাকআপে থাকতে হবে 6 মাসে। তো সবার তো আর ব্যাকআপ থাকে না, তো এই কারণেই বলছি 3টা স্টেপে যদি করেন, মনে করেন প্রথমে 1 মাস আপনার টাকা দিয়ে খাওয়াইলেন, ওই যে যেটা 80 থেকে 90 হাজার টাকার গরু, এটা তো খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে। ওইখান থেকে একটা সেল করবেন, দেখা গেল যে আপনি এইখানে ওই টাকাটা দিয়ে আরো 2 মাস খাওয়াইতে পারতেছেন। 2 মাস পরে আবার আরেকটা সেল করবেন, ওইখান থেকে আবার আরেকটা টাকা আসবে, দেখবো যে এটা 2.5 মাস খাওয়াইতে পারতেছেন, মানে 15 দিন আরো বাড়বে। এরপরে যখন আবার আরেকটা সেল করবেন, দেখবেন ওইটার টাকা দিয়া সে 3 মাস খাইতেছে। এরপরে মোটামুটি 6 মাস বা বছর পরে যায় যদি আপনি সেল করেন, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি খাবার খরচ, কর্মচারীর খরচ বাদ দিয়া আপনার একটা প্রফিট আসবে। ওই প্রফিটটারে আবার যদি 12 মাস দিয়ে ডিভাইড করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আমার এইটা কইরা মাসে এত টাকা আসছে। তবে আমাদের দেশে গরুর মাংসের দাম ভালো। কুরবানির সময় সবাই আশায় থাকে যে আমরা কুরবানির সময় সেল করবো, এটা হলো আপনার বোকামি। কুরবানি ছাড়া এমনিই মাংসের দাম অনেক বেশি। সবাই কুরবানির অপেক্ষায় থাকে, ওই কুরবানির সময় একটা লটারিতে যদি পায় ভালো দাম তাইলে পাইলো, আর যদি না পায় তাহলে সে ওই গরুরে আপনার অন্য বা নর্মাল বাজার থেকে আরো অনেক কম পয়সায় বিক্রি করে আসতে হয়। আর যদি গরুরে মনে করেন আপনি কোনো ইনজেকশন পুশ না করেন, ন্যাচারাল খাবার দেন, আপনি কুরবানির সময় গরুটা বিক্রি হইলো না, আপনার কোনো সমস্যা নাই। আর যদি আপনার ওই ইয়া থাকে, আপনার যে ইনজেকশন মোটা তাজা করছেন, ওই গরুটা 3 মাস পরে আপনার আস্তে আস্তে নানান ধরনের অসুখ বিসুখে পাইতে থাকবে, তার কলিজায় পানি চলে আসবে, আস্তে আস্তে গরুটা আপনার দুর্বল হয়ে পড়বে। আর বেশি তাজার কারণে অনেক সময় হার্ট অ্যাটাক করে মারাও যাইতে পারে গরু, ঠিক আছে? আর আপনি যদি অরিজিনাল ন্যাচারাল ঘাস খাওয়ায় পালেন গরুরে, তাহলে রোদ্রে রাখেন, গোসল দেন, পানি দেন, খাবার দেন, মানে কোনো ওষুধ পানি ছাড়া, তাইলে ওই গরু আপনার কোনো সময় স্টক করবে না। আচ্ছা, আমাদের তো অনেক দর্শক আছে প্রবাসী দর্শক, জি, তো তারা কিছু ইনফরমেশন জানতে চায়। আপনি যেহেতু একজন প্রবাসী ছিলেন, জি। আচ্ছা, কেউ যদি একটা গরুর খামার করতে চায়, তবে ইনভেস্টমেন্টটা প্রাথমিকভাবে কীরকম করতে হয়? এটা হলো ইনভেস্টমেন্ট, হলো তার অভিরুচি। সে যত টাকাই থাকুক, আমি মনে করি যে আপনার অতি ফার্স্টে পুরা মানে 5-7 লাখ টাকার উপরে তার ইনভেস্ট না করাটাই বেটার। তার কারণ তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এটা সম্বন্ধে, তার ট্রেনিং নাই। সে 3 মাসের একটা ধরেন পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা কোর্স করতে যাবে, 3 মাস তার সময় নষ্ট হবে। 3 মাস তার সময় নষ্ট করার দরকার নাই। আপনারা 2টা গরুর বাচ্চা 20,000 করে 40,000 টাকা দিয়ে কিনেন, 3 মাস আপনি পালেন, গরুর সাথে বৈশা থাকবেন,
গরুটার দিকে খেয়াল রাখবেন, গরুটা হাত পা লাড়তেছে কেন, গরুটার লেজ লাড়তেছে কেন, গরুর পশমটা দাঁড়ায় আছে কেন, হ্যাঁ, গরুটা ঠিক মতো ঘুম আসতেছে না, গরুটা আপনার এই জাবর পারতেছে না, মানে পান চাবাইতেছে, মুখটা লাড়া করতেছে না। এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখলে আপনি গরুর ভাষা বুঝতে পারবেন। তো খামার করার আগে সবার কাছে আমার একটা আগে গরুর ভাষা শিখেন। গরুর ভাষা যেদিন শিখবেন ওই দিনই আপনি সাকসেসফুল। আর যদি গরুর ভাষা না জানেন তাহলে আপনি খামার করে কিছুই করতে পারবেন না, মাঝখান থেকে কিছু টাকা নষ্ট করবেন। এই হলো আমার কথা। আচ্ছা, স্বপন ভাই, আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এবং প্রবাসে যারাই আছেন, যদি আপনার কোনো পরামর্শের দরকার পড়ে আপনি আমার ফোন নাম্বার নিতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করেন। আমার ফোন নাম্বার হলো 01711028560। যে কোনো পরামর্শের জন্য আমি বিরক্ত বোধ করব না, আমি সঠিক পরামর্শ দিব আপনাদেরকে। যে কোনো হেল্প লাগে আমার কাছ থেকে নেবেন, শেড বানানোর হোক, গরু পালার জন্য হোক, রোগ বালাইয়ের ব্যাপারে হোক, আপনি যে প্রান্তেই থাকেন ফোন দিয়ে আমার যতটুকু সম্ভব আমি হেল্প করব। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা শুনলেন স্বপন ভাইয়ের কথা এতক্ষণ ধরে। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।